আমাজন রেইন ফরেস্টের গহীনে দক্ষিণ আমেরিকার আদিবাসী গোত্রগুলোর বাস। শক্তিশালী সব যুবকরা যখন নিজেদের নারীদের সামনে তাদের শিকার করার দক্ষতা দেখাচ্ছিল, তখনই এক দুষ্টু কিশোর পাশের গাছে একটা পিঁপড়ার বাসা খুঁজে পায়। আর এই ঘটনা আমাজনের এই যোদ্ধাদের পারফরমেন্সের ছন্দ পুরোপুরি নষ্ট করে দেয়। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের বিনোদনের উপায়গুলো খুবই সহজ আর সরাসরি। তারা একে অপরের গোপন জায়গায় পিঁপড়া ভর্তি বাসা ঘষে দেয়। সেই পিঁপড়ার কামড় আর জ্বালাপোড়ায় যে যন্ত্রণার সাথে হাসি আসে, তাতে পুরো এলাকাটি আনন্দের জোয়ারে ভেসে যায়। আর ওই দুষ্ট কিশোরটিও অবশেষে শিকারের দক্ষতা দেখানোর সুযোগ খুঁজে পায়। এই আদিবাসীদের কাছে পিঁপড়া শুধু বিনোদনের মাধ্যমই না, এটা ছোট বড় সবার জন্য খুবই প্রিয় একটা খাবার। শিকারের জন্য যে লাইট বা টর্চ ব্যবহার করা হয়, সেটাই পোকামাকড় ধরার জন্য একদম সেরা অস্ত্র। আর এই লাইটের তাপে পিঁপড়ার ডানাগুলোও পুড়ে যায়। যদি সংখ্যায় কম হয় তবে তারা এগুলো সরাসরি কাঁচাই খেয়ে ফেলে, তবে একটু পুড়িয়ে নিলে এগুলোর স্বাদ আরও দারুণ হয়। আপনারা কি কখনো এমন পোকা খেয়েছেন? বা আপনাদের খাওয়া সবচেয়ে অদ্ভুত খাবার কোনটি? গোত্রের অন্য এক কোণে নারীরা এক বিশেষ পদ্ধতিতে বিয়ার তৈরি করছে। গাছের মূল বা কাঁচাভা সিদ্ধ করার পর সেটি চিবানো তাদের বিয়ার তৈরির জন্য একটি জরুরি ধাপ। এই পদ্ধতি ছাড়া পরবর্তী ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া সম্ভব না। গোত্রের পুরুষদের বিশ্বাস, নারীরা চিবিয়ে যে কাঁচাভা থেকে বিয়ার তৈরি করে, সেটার স্বাদই সবচেয়ে আসল হয়। আমি সামনের অংশে তাদের এই উৎপাদন আর কাজের বিস্তারিত দেখাবো এবং আপনাদের নিয়ে যাব তরুণীদের অজানা জীবন আর তাদের অদ্ভুত সব রীতিনীতি দেখতে। রেইন ফরেস্টের সবচেয়ে গভীর অংশে অভিজ্ঞ শিকারীরা তাদের নতুন শিক্ষার্থীদের নিয়ে এমন এক গাছের খোঁজে বেরিয়েছে, যেটা স্থানীয়দের কাছে সবচেয়ে বিষাক্ত। এই গাছের গুঁড়ো থেকে তৈরি বিষ আরও শক্তিশালী করা হয়। এরপর সেই বিষাক্ত পদার্থ দিয়ে বিষাক্ত তীরের ফলা তৈরি করা হয়, যা তাদের পরের শিকারের সময় খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের আমাজন রেইন ফরেস্টে। এটিই হলো ওয়াওরানি আদিবাসীদের ঘর। পৃথিবীর সবচেয়ে বড় আর বৈচিত্র্যময় এই রেইন ফরেস্টটি 9টি দেশ জুড়ে বিস্তৃত। আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। এখানে আছে প্রচুর প্রাকৃতিক সম্পদ আর নানা ধরনের পরিবেশগত ভারসাম্য। এই দারুণ সব প্রাকৃতিক সুবিধার কারণেই আদিকাল থেকেই মানুষ এখানে বসতি গড়েছে। ঘন জঙ্গল আর নদীপথের জালের কারণে অনেক জায়গায় আজও পৌঁছানো খুব কঠিন। এখানে অনেক আদিবাসী গোত্র তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি আর জীবনধারা মেনে চলে। ওয়াওরানিরা আমেরিকার আদিবাসী, যাদের কলোনিয়াল বা উপনিবেশবাদীরা ইন্ডিয়ান বলে ডাকত। প্রত্নতাত্ত্বিক আর জেনেটিক গবেষণায় দেখা গেছে যে আমেরিকান আদিবাসীদের পূর্বপুরুষরা মূলত এশিয়ার উত্তর পূর্ব অঞ্চলের মানুষ ছিলেন। হাজার হাজার বছর আগে তারা বরফের সেতু পার হয়ে এশিয়া থেকে আমেরিকায় চলে আসেন এবং দক্ষিণ আমেরিকার সবচেয়ে পুরনো বসতি স্থাপনকারীদের মধ্যে তারা অন্যতম। ওয়াওরানিদের ইতিহাস অনেক লম্বা। তারা অনেকগুলো ছোট ছোট দলে বিভক্ত। এর মধ্যে বেশিরভাগ মানুষই আধুনিক জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছে। তবে ইকুয়েডরের আমাজন রেইন ফরেস্টের ভেতরে এই ওয়াওরানি গোত্রটি শেষ দল, যারা এখনও তাদের পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। দীর্ঘদিনের চর্চার ফলে তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে শিখেছে। শিকার, ফলমূল সংগ্রহ আর মাছ ধরার মাধ্যমে তারা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের ঐতিহ্যবাহী জীবন কাটাচ্ছে। তাদের বেঁচে থাকার বুদ্ধি আর মানিয়ে নেওয়ার ক্ষমতা তাদের রেইন ফরেস্টের আসল বিশেষজ্ঞ করে তুলেছে। গোত্রের পুরুষরা বিষাক্ত তীর চালাতে খুব দক্ষ। 36 বছর বয়সী পন্ডি, যে কিনা 8 সন্তানের বাবা, পরিবারের জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করাই তার প্রতিদিনের কাজ। পন্ডি খুব ভোরে শিকার করতে বেরিয়েছিল। এখন দুপুর হয়ে গেছে আর তার পরিবারের সবাই ক্ষুধার্ত। সে যখন শিকার নিয়ে ফিরে আসে, ততক্ষণে তার স্ত্রী চুলা ধরিয়ে ফেলেছে। পন্ডির ছোট মেয়েটিও খুব লক্ষ্মী। সে বাবার আনা শিকার বড় ভাইয়ের হাতে দিয়ে দেয়। 18 বছরের বড় ছেলে মেলা, সে বাড়িতে মাকে ছোট ভাই বোনদের দেখাশোনা করতে সাহায্য করে। সে খুব শীঘ্রই গোত্রের এক সুন্দরী মেয়ের সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে এবং নিজের সংসার শুরু করবে। পন্ডি আনাই ধূসর ডানার পাখিটি দিয়ে সবার পেট ভরবে না। বিকেলে সে অন্য শিকারীদের সাথে আবার বেরিয়ে পড়বে, যাতে নারীরা গভীর জঙ্গলে মাছ ধরতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া যায়। ভাগ্য ভালো থাকলে পন্ডি পরিবারের জন্য কিছু সুস্বাদু মাছ নিয়ে আসতে পারবে। রেইন ফরেস্টের আবহাওয়া অনেক গরম আর ভ্যাপসা, তাই শরীর ঠান্ডা রাখতে ওয়াওরানিরা খুব হালকা কাপড় পরে। ছোট বড় সবাই প্রায় উলঙ্গ থাকার অভ্যেস করে নিয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষরা কোমরে পশুর চামড়া বা লতা দিয়ে তৈরি একটি দড়ি বাঁধে। এটা তাদের ঐতিহ্যবাহী সাজ আর সংস্কৃতির প্রতীক। এমনকি এই দড়িতে তারা ছোটখাটো শিকারও আটকে রাখে। একে অপরের সামনে তারা এভাবে থাকতে মোটেও অস্বস্তি বোধ করে না। এটাই তাদের হাজার বছরের পুরনো ঐতিহ্য আর প্রথা।
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যখন ধর্মপ্রচারক আর পর্যটকরা আসা শুরু করল, তখন থেকেই তাদের জীবনের রোগ আর সংঘাতের সূচনা হয়। ওয়াওরানিদের এই শান্ত জীবনযাত্রা তখন থেকেই বদলে যেতে শুরু করে। গত কয়েক দশকে আধুনিক সভ্যতার প্রভাব আরও বেড়েছে, আর এই ঐতিহ্যবাহী ওয়াওরানিদের জীবন অনেক সংকটের মুখে পড়েছে। তারা এখন কৃষি বিস্তার, অবৈধ শিকার, গাছ কাটা আর তেল খনির মতো নানা হুমকির মোকাবিলা করছে। হাজার বছরের পুরনো তাদের নিজস্ব জমি দখল হয়ে যাচ্ছে, নদী দূষিত হচ্ছে, পশু কমছে, আর শিকার করাও আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে। শিকার খুঁজে পেতে তাদের এখন অনেক পথ হাঁটতে হয়। অনেক আদিবাসী গোত্র বাধ্য হয়ে নিজেদের জায়গা ছেড়ে আধুনিক সমাজে মিশে যাচ্ছে, আর এভাবেই প্রাচীন ওয়াওরানি সংস্কৃতি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তারা দক্ষিণ আমেরিকার শেষ কয়েকটি গোত্রের একটি, যারা এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। 2006 সালে যখন ডকুমেন্টারি টিম সেখানে যায়, তখন গোত্রটিতে মাত্র 87 জন সদস্য ছিল। যখন গোত্রে খাবারের অভাব দেখা দেয়, তখন নারীরা গভীর জঙ্গলের ঝর্ণায় মাছ ধরতে যায়, যাতে পরিবারের সবার প্রোটিনের চাহিদা মেটানো যায়। এই গভীর জঙ্গলে পদে পদে বিপদ, যে কোনো সময় জাগুয়ারের দেখা মিলতে পারে, আবার বিষাক্ত সাপও লুকিয়ে থাকতে পারে। নারীদের সুরক্ষার জন্য শিকারীরা তাদের সাথে যায়। তারা সুরক্ষার পাশাপাশি চারপাশের পরিস্থিতির ওপরও নজর রাখে এবং সুযোগ পেলে শিকারও করে। নারীরা বাবাস্কু নামে এক ধরনের বিষাক্ত গাছ ব্যবহার করে মাছ ধরতে। এই গাছে রোটেনন নামে এক ধরনের উপাদান থাকে, যা মাছকে সাময়িকভাবে অবশ করে ফেলে। এতে মাছগুলো নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে পানির ওপরে ভেসে ওঠে, ফলে ধরা সহজ হয়। নারীরা এই গাছের পাতা আর কাদা একসাথে মিশিয়ে পিষে নেয়, যাতে বিষ বেরিয়ে আসে। শিকার করার জন্য যেমন শক্তি আর গতির প্রয়োজন, মাছ ধরার জন্য তেমন দরকার অনেক ধৈর্য আর নিখুঁত কাজ। তাই এই কাজটি সাধারণত নারীরাই করে থাকে। ওয়াওরানিদের বেশিরভাগই তাদের সঠিক বয়স জানে না। ইয়ামনকা গোত্রের সবচেয়ে বয়স্ক নারী, যার বয়স হয়তো 60 বছর হবে, সে নারীদের দৈনন্দিন কাজের নেতৃত্ব দেয়। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে ঝর্ণার পানির স্তর অনেকটা বেড়ে গেছে, যার মানে হলো আজকের মাছ ধরা খুব একটা ভালো হবে না। তারা দল ভাগ করে কাজ করে। 3 জন নদীর উজানে বিষ ছড়িয়ে মাছ তাড়াতে থাকে, আর বাকিরা নদীর ভাগিতে জাল বা হাত দিয়ে মাছ ধরে। এই মাছের বিষ কাজ করতে সাধারণত 10 থেকে 30 মিনিট সময় নেয়। বিষের প্রভাবে মাছগুলো অলস হয়ে পড়ে এবং আস্তে আস্তে পানির ওপরে ভেসে ওঠে। তবে মাছ ধরার এই পদ্ধতি শুধু ছোট জলাশয়ের জন্যই ভালো। বড় নদীতে পানি বেশি থাকায় বিষ মিশে যায় বা ভেসে যায়, তাই সেখানে এটি কাজ করে না। বর্ষা আসার কারণে জঙ্গল জুড়ে নদী আর ঝর্ণাগুলো একে অপরের সাথে মিশে গেছে, যার ফলে মাছগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সবার কয়েক ঘন্টার পরিশ্রমের পরও মাত্র একটা সাউথ আমেরিকান সাকামাউথ ক্যাটফিশ ধরা পড়ল, যেটাকে আমরা সাকার ফিশ নামেও চিনি। এই ধরনের প্রচণ্ড জীবন শক্তির মাছগুলোর আদিনিবাস দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা। অনেক দেশেই এগুলোকে ক্ষতিকর অনুপ্রবেশকারী প্রজাতি হিসেবে ধরা হয়, আর বাস্তু সংস্থানের জন্য এদের ঘাতক মনে করা হয়। কারণ সাকার ফিশের মাংসের স্বাদ খুব একটা ভালো না বলে খাবারের তালিকায় এগুলো তেমন জনপ্রিয় নয়। তবে ওয়াওরানিদের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসে এদের কিন্তু বেশ বড় একটা জায়গা আছে। নারীদের মাছ ধরার ঝুড়িতে আশানুরূপ মাছ ওঠেনি, আর সাথে থাকা বিষাক্ত গাছের নির্যাসও শেষ হয়ে গেছে। তাই সবাই গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্পষ্টতই আজকের মাছ দিয়ে সবার পেট ভরবে না। তবে আমাজনের পরিবেশ সম্পর্কে ওয়াওরানিদের গভীর জ্ঞান আর বিপদের আগাম আঁচ পাওয়ার ক্ষমতার কারণে তারা সবসময় খাবার জমিয়ে রাখার অভ্যাস করে ফেলেছে। আদিবাসী গোত্রগুলোর জন্য এটাই হলো অনিশ্চিত ভবিষ্যতের সাথে লড়াই করার মূল কৌশল, যা তাদের এমন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। ওয়াওরানিদের খাদ্যের তালিকা বেশ বিশাল। এর মধ্যে আছে উড়ন্ত পাখি, গাছে থাকা নানা প্রজাতির বানর, আর পানিতে থাকা পিরানহা ও কুমিরের মতো প্রাণী। তারা তাদের বিষাক্ত তীর আর ফাঁদ ব্যবহার করে আমাজন রেইন ফরেস্টের যে কোনো প্রাণী শিকার করতে উস্তাদ। দেখতে অনেকটা শূকরের মতো পেকারি বা বুনো শূকরও ওয়াওরানিদের শিকারের অন্যতম উৎস। যদিও এরা দেখতে শূকরের মতো, কিন্তু বিজ্ঞানের ভাষায় এদের জাত আলাদা এবং এরা একে অপরের সাথে বংশবৃদ্ধি করতে পারে না। পেকারির চামড়া খুব ভালো মানের আর মাংস বেশ সুস্বাদু, তাই একসময় এদের ব্যাপক হারে শিকার করা হয়েছিল, যার ফলে উত্তর আমেরিকায় এদের সংখ্যা প্রায় শেষ হয়ে গিয়েছিল। পরে সংরক্ষণের মাধ্যমে এদের সংখ্যা আস্তে আস্তে ফিরে আসে। যদি ছোট কোনো প্রাণী ধরে ফেলে, তবে তারা সেগুলোকে আগে খাঁচায় আটকে রাখে এবং বড় হওয়ার পর খায়। এই ছোট স্পেকটেকলড কাইমেন বা চশমাধারী কুমিরটি বেশ ছোট। অন্য বড় কুমিরের তুলনায় এদের আকার তুলনামূলকভাবে ছোট হয়। এটি দক্ষিণ আমেরিকার স্থানীয় প্রজাতি এবং এরা স্বভাবের দিক থেকে বেশ শান্ত। মানুষের ওপর সহজে আক্রমণ করে না বলে এদের ধরাও বেশ সহজ। এদের চোখের ওপরের অংশে চশমার ফ্রেমের মতো হাড় থাকে, আর চোখগুলো বেশ উঁচু হয় বলে মনে হয় যেন এরা চশমা পরে আছে, আর এই কারণেই এদের এমন নাম। যদিও এদের দেখতে অনেকটা নিরীহ মনে হয়, কিন্তু নিজ এলাকা ছাড়া অন্য জায়গায় এরা বেশ ভয়ঙ্কর অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হয়। চশমাধারী কুমিরের সংখ্যা অনেক
অনেক বেশি, তাই বর্তমানে এদের বিলুপ্তির ভয় নেই। বানরের পর ওয়াওরানিদের কাছে সবচেয়ে প্রিয় শিকার হলো এই কুমির। যদিও গোত্রে এখন কিছু মাংসের মজুত আছে, তবে তা দিয়ে খুব বেশি দিন চলবে না, তাই তাদের দ্রুত আরও খাবারের খোঁজে নামতে হবে। বিকেলে মাছ ধরে ফেরার পর পন্ডি একটু বিশ্রাম নেয়, আর তারপরই নিজের ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে তরুণদের প্রতিদিনকার সেই শিকারের অনুশীলনে। ওয়াওরানি গোত্রের বাচ্চারা ছোটবেলা থেকেই বিষাক্ত তীর তৈরি আর তা ব্যবহারের সাথে পরিচিত হয়। একটু বড় যারা, তারা ইতিমধ্যেই 10 মিটার দূর থেকে ঝুলে থাকা কলার ফুল নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে পারে। তবে আজকের দিনটি অন্য সব দিনের চেয়ে আলাদা, কারণ আজ শিক্ষার্থীদের দক্ষতার পরীক্ষার দিন। সবাই তাদের সেরাটা দিয়ে নিজেদের অনুশীলনের ফলাফল দেখাতে প্রস্তুত। নারীরাও তাদের তরুণদের বীরত্বের সেই দৃশ্য দেখার সুযোগ মিস করতে চায় না। গোত্রের সবচেয়ে সেরা শিকারী হিসেবে পন্ডি প্রতিটি শিক্ষার্থীর দক্ষতার মূল্যায়ন করবে। যারা সবচেয়ে ভালো পারফর্ম করবে তারাই হবে বনের আসল যোদ্ধা। এরপর তারা অভিজ্ঞ শিকারীদের সাথে পরের শিকারে অংশ নেবে। এটা তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার চিহ্ন এবং তাদের যোগ্যতার স্বীকৃতি। ওয়াওরানি গোত্রের সব যুবকের ক্ষেত্রে নিয়ম হল সত্যিকারের শিকারী হওয়ার পরই তারা বিয়ে করার অধিকার পায়। তীর ছোড়া ছাড়াও বর্ষা চালানোয় দক্ষ হওয়া ওয়াওরানি শিকারীদের জন্য বাধ্যতামূলক একটি দক্ষতা। আধুনিক অলিম্পিকের জ্যাভলিন বা বর্ষা নিক্ষেপের সাথে এর মিল থাকলেও জ্যাভলিনে সবাই শুধু কত দূর ছোড়া যায় তা নিয়ে প্রতিযোগিতা করে, যার বর্তমান বিশ্ব রেকর্ড 98 মিটার 48 সেন্টিমিটার, যা 1996 সালে চেক অ্যাথলিট জেলেনজি তৈরি করেছিলেন। তবে আদিবাসীদের এই বর্ষা ছোড়ার মূল লক্ষ্য হল নির্ভুল নিশানা আর বাস্তবিক ব্যবহার। বনের জটিল পরিবেশে নড়াচড়া করতে থাকা শিকারকে ঘায়েল করতে হলে দারুণ দক্ষতা আর শক্তির প্রয়োজন হয়। দক্ষ শিকারীরা 20 মিটারের মধ্যে যে কোনো শিকারকে নির্ভুলভাবে আঘাত করতে পারে। তরুণদের এই প্রাণবন্ত প্রদর্শনী দেখে নারীরাও বেশ আনন্দ পাচ্ছিল। দলের ছোট বাচ্চারাও পিছিয়ে নেই, তারা বড় ভাইদের পেছন পেছন তাদের নকল করার চেষ্টা করছে। তবে দূরে থেকে লক্ষ্যে আঘাত করতে না পেরে তারা অন্য বুদ্ধি বের করে। এক দুষ্টু ছেলে গাছ থেকে পিঁপড়ের বাসা ঝাঁকিয়ে নিচে ফেলে দেয়, আর এতে সবার পারফরমেন্সের ছন্দপতন ঘটে। রেইন ফরেস্টের এই গোত্রগুলো বাইরের জগৎ থেকে অনেকটা বিচ্ছিন্ন, তাই বাইরের কোনো প্রভাব তাদের উপর তেমন পড়ে না। তারা ছোটখাটো খেলা থেকেই অনেক আনন্দ খুঁজে নেয়। কিছু আদিবাসী গোত্রে যুবকরা একে অপরের শরীরে পিঁপড়া ঘষে দেয়। এটা শুধু খেলা নয়, বরং তাদের এক অদ্ভুত আর সাহসী প্রাপ্তবয়স্ক হওয়ার পরীক্ষা। ওয়াওরানিদের সংস্কৃতিতে এটা তাদের বেড়ে ওঠার প্রতীক, যা তাদের প্রকৃতির সাথে জুড়ে দেয়। তারা নিজেদের সাহস আর কষ্ট সহ্য করার ক্ষমতা দেখিয়েই গোত্রের পূর্ণবয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি পায়। এই দুষ্টুমির মধ্যেই প্রধান শিকারী পন্ডি প্রতিটি তরুণের কৌশল আর দক্ষতা যাচাই করে নেয়। যে তরুণরা এই পরীক্ষায় পাশ করবে তারাই তার সাথে পরবর্তী শিকারের অভিযানে অংশ নেওয়ার সুযোগ পাবে। ঘন অ্যামাজন রেইন ফরেস্টে শিকারের গতি থাকে প্রচণ্ড, তাই ওয়াওরানিরা তাদের সফল হওয়ার জন্য বনের বিষাক্ত উদ্ভিদ ব্যবহার করে। ঠিক এই মুহূর্তে পন্ডি 2 জন বয়োজ্যেষ্ঠকে সাথে নিয়ে গভীর জঙ্গলে যাচ্ছে বিষাক্ত তীর তৈরির কাঁচামাল খুঁজতে। গোত্রার যে কিশোর নিজেকে যোগ্য শিকারী হিসেবে গড়ে তুলতে চায়, তাকে ছোটবেলা থেকেই আশেপাশের পরিবেশ আর সম্পদ চিনতে শিখতে হয়। তারা যে গাছের সন্ধানে আছে সেটিকে বলে কারারে বা বিষাক্ত লতা, যা এক ধরনের চিরহরিৎ লতা জাতীয় গাছ। এই গাছগুলো অন্য গাছের ওপর ভর করে বড় হয়। এই লতার ছালে থাকে প্রচুর বিষাক্ত উপাদান, যা স্নায়ু আর মাংসপেশিতে খুব দ্রুত কাজ করে। শিকার শরীরে তীর লাগার কিছুক্ষণের মধ্যেই অবশ হয়ে যায়। মানুষের ক্ষেত্রেও এটি সমান ভয়ঙ্কর। যদি রক্তে মাত্র 0.1 মিলিগ্রাম এই বিষ ঢুকে যায়, তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এর বিষের গঠন এতই জটিল যে এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিষেধক পাওয়া যায়নি। পন্ডি খুব দক্ষতার সাথে তার সরঞ্জাম দিয়ে লতার ছালগুলো ছেঁচে ফেলে, আর বিশাল পাম পাতাগুলো এই বিষাক্ত গুঁড়ো জড়িয়ে রাখার জন্য সেরা উপাদান। অনেকদিন ধরেই আদিবাসীরা এই লতার বীজ দিয়ে যুদ্ধের বা শিকারের তীর তৈরি করে আসছে। আরও বেশি শক্তিশালী করার জন্য তারা এই প্রাকৃতিক নিউরোটক্সিনকে জাল দিয়ে ঘন করে নেয়। বাচ্চারা এসব দেখে শিখছে কোন গাছ দিয়ে ওষুধ হয় আর কোনটিতে বিষ থাকে। এই জ্ঞান তাদের বুদ্ধিকে যেমন বাড়াচ্ছে, তেমনি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে বেঁচে থাকার শক্ত ভিত তৈরি করে দিচ্ছে। গ্রামে ফিরে আসার পর বাচ্চাদের আজকের দিনের ক্লাস শেষ হয়, তবে পন্ডি আর সেই 2 বৃদ্ধের কাজ তখনও বাকি। তারা এই প্রথাগত কুড়েঘরের ভেতর লতার সেই বিষকে আরও ঘন বা বিশুদ্ধ করার কাজ করবে। ওয়াওরানিদের ঘরগুলো গোত্রের সবাই মিলে তৈরি করে, যা সাধারণত খোলা বা আধা খোলা ডিজাইনের হয়, যাতে বাতাস চলাচল করতে পারে আর বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। রেইন ফরেস্টের জীবন অনেক চ্যালেঞ্জিং, কিন্তু গোত্রের সবাই একে অপরকে সাহায্য করে আর শিকার বা খাবার ভাগাভাগি করে নেয়। এই খাবার ভাগ করে খাওয়ার নিয়মটা তাদের কাজের গতি অনেক বাড়িয়ে দিয়েছে আর একে অপরের প্রতি ভালোবাসা আর ঐক্য গড়ে তুলেছে। সবাই মিলে কাজ করে আর এক একজন এক এক দায়িত্ব পালন করে। এমনকি আলাদা আলাদা পরিবার পালা করে বিভিন্ন ধরনের কাজগুলো করে। গোত্রের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে কারাম্পি শুধু অভিজ্ঞ শিকারীই না, সে একজন শামান বা বৈদ্য আর ভেষজ বিশেষজ্ঞ। গোত্রের মানুষের চিকিৎসা আর দুষ্টু আত্মা তাড়ানোর দায়িত্ব তার। বিষ বিশুদ্ধ করার সেই গুরুত্বপূর্ণ কাজটিও সেই সম্পন্ন করবে। তাদের এই সহজ সরল জীবনযাত্রা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে লড়াই না করে বরং তার অংশ হয়ে বেঁচে থাকতে হয়। তাদের হাজার বছরের পুরনো এই সংস্কৃতি আর অটুট ঐক্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আসল সুখ হয়তো দামি অট্টালিকায় নয়, বরং একসাথে মিলেমিশে বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে আছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এমন অজানাকে জানার জন্য আমাদের সাথেই থাকুন। আজকের এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।